139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, আসতে শুরু করেছে ফলাফল, বর্জন করেছে জনগণ। সংসদে প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র, সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশের 139 উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে আসতে শুরু করেছে ফলাফল। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের গজারিয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং বরিশাল জেলা নির্বাচন অফিসে আছেন শাকিল মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছে মুন্সিগঞ্জে, উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এখানে কিন্তু এই ভোট গণনা একেবারে শেষ পর্যায়ে কন্ট্রোল রুমে যেসব খবর আসছে শেষ পর্যন্ত খবরে জানাচ্ছে বেসরকারিভাবে যে এখানে ভাইস চেয়ারম্যান পদে কিন্তু সাইফুল ইসলাম মন্টু, তিনি টিউবওয়েল প্রতীক, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। একই সঙ্গে এখানে যে ভাইস চেয়ারম্যান মহিলা পদে রয়েছেন মিনা আক্তার, তিনি কিন্তু এগিয়ে আছেন। এছাড়া যে চেয়ারম্যান পদটি রয়েছে সেই চেয়ারম্যান পদে কিন্তু উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি, বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাকে কিন্তু পিছনে ফেলে বিজয়ী হয়েছেন এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্না। তার প্রতীক ছিল কাপ্রিজ এবং তার সমর্থকরা কিন্তু পুরো এলাকায় ভিড় জমাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে এই উপজেলা কম্পাউন্ড, যেখানে ঘোষণা কেন্দ্র, সেই কেন্দ্রের আশেপাশে কিন্তু মিছিল নিয়ে তারা এখানে জড়ো হচ্ছেন এবং এই 7টি যে কেন্দ্র ভোট সম্পন্ন হয়েছে সেই 7টি কেন্দ্র থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার পরে কিন্তু তারা হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই তথ্যগুলো দিয়ে আবার তারা সশরীরে এখানে এসছেন এবং একই সঙ্গে কিন্তু এখানে ঘোষণা কেন্দ্রে কিছুক্ষণ আগেও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ অন্যান্য দায়িত্বশীলরা ছিলেন। এখন কিন্তু নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, এরা কিন্তু এই কন্ট্রোল রুমে বেসরকারি ফলাফলগুলো ঘোষণা করছেন। এবং আপনারা জানেন যে এই মেঘনা তীরের যে উপজেলাটি, সেটির ভোট নিয়ে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু 5 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছিল। এরপরেও কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। হোসেনদির একটি কেন্দ্রে কিন্তু দখল করবার চেষ্টা করাকে ঘিরে কিন্তু এখানে পুলিশের সঙ্গে আনারস প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে 4 পুলিশ আহত হয়েছে। এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে ভোট সম্পন্ন হয়েছে বলে কিন্তু দায়িত্বশীলরা বলছেন। এই ছিল আমার কাছে শেষ। আমরা জানবো বরিশালের খবর, সেখানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, সকাল 8টা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের যে ভোট গ্রহণ তা শুরু হয় এবং শেষ হয় বিকেল 4টায় এবং বরিশাল বিভাগে মোট 5টি উপজেলায় কিন্তু এই নির্বাচন হচ্ছে। এর মধ্যে বরিশাল জেলায় 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি হলো বরিশাল সদর আর একটি হলো বাকেরগঞ্জ। এই মুহূর্তে আমরা আছি বরিশাল সদর উপজেলা পরিষদের কার্যালয়ে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ভোট গণনা চলছে এবং প্রতিটি সেন্টার থেকে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার ছিল, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তারা কিন্তু এখানে এসে যে প্রতিটি কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফলগুলো জমা দিচ্ছে এবং প্রতিটি মুহূর্তেই কিন্তু আসলে কেন্দ্রের ফলাফলগুলো যোগ করে তারপরে যে বিজয়ী হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান, তাদেরকে কিন্তু সেই ভোট গণনা কিন্তু এখন চলছে। আমরা এখন পর্যন্ত বরিশালের যে সদর উপজেলা আছে সেখানে মোট 68টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আমরা 14টি কেন্দ্রের কিন্তু ফলাফল পেয়েছি। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী SM জাকির হোসেন মোটরসাইকেল মার্কা নিয়ে পেয়েছে 2822 ভোট। মাহমুদুল হক খান মামুন আনারস প্রতীক নিয়ে পেয়েছে 2916 ভোট। আব্দুল মালেক কাপ্পিরিচ মার্কা নিয়ে পেয়েছে 4545 ভোট এবং মনিরুল ইসলাম দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছে আপনার 1539 ভোট এবং মাহবুবুর রহমান ঘোড়াপ মার্কা নিয়ে পেয়েছে 1511 ভোট। আমরা কিন্তু বাকেরগঞ্জের যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে তারও কিন্তু আমরা ফল
ফলাফল পেয়েছি সেখানে কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস মতিউর রহমান বাদশা আনারস মার্কা নিয়ে কিন্তু এখনো এগিয়ে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল বরিশাল থেকে আপাতত আমার কাছে থাকা সবশেষ সংবাদ। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ এবং তারও আগে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট কেন্দ্রের ভেতর কোনো সহিংসতা হয়নি জানিয়ে তিনি বলেন, দুটি কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা ঘটলে সেগুলো বন্ধ করে দেয়া হয়। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে একথা জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর দুটি কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। জনগণ আওয়ামী লীগের জালিয়াতির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দেয়ায় উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র ফাঁকা ছিল। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, তা আবারও প্রমাণ হয়েছে বলেও দাবি দলটির নেতাদের। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির। আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান দাবি করেন, দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। এদিকে পবিত্র ওমরা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাতারা বেগম। পরে তিনি গণমাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তোলেন। ভালো আছি, আমি ওমরা করে এসেছি ভাই, খুবই প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে গেছে। ইমিগ্রেশনে তো যা আছে নর্মাল হ্যারাসমেন্ট সেটা আছেই। গত 2রা মে সস্ত্রীক সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তার আশঙ্কা, এই যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও এলএনজির দাম। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সংসদ নেতা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। যে যে পণ্যের প্রয়োজন, আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। সম্পর্কে খবরদারিমূলক মনোভাব থেকে সরে এসে এখন কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র।
এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লুর সফরে নতুন উচ্চতায় যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চলতি মাসে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু। এটি হবে তার চতুর্থ ঢাকা সফর। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের মানুষের কাছে এখন আর অপরিচিত কেউ নন। 2023 সালে জানুয়ারি ও জুলাইতে দুইবার বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে গেছেন তিনি। এর আগে বারবার প্রেসক্রিপশন দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের আগে গত নভেম্বরে চিঠি দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে। সেই ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসছেন ঢাকায়। তবে এবার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো নসিহত নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আসছেন তিনি। ডোনাল্ড লু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত হবে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ডোনাল্ড লুর বক্তব্য ও আচরণের সঙ্গে এখন কি কোনো ফারাক এসেছে? অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একরকম খবরদারি মনোভাব থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় মার্কিন সরকার। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশে বাণিজ্যের সুযোগও ছাড়তে চায় না দেশটি। কোনো দেশ পৃথিবীতে যখন তার উন্নয়ন কাঠামো মোটামুটি তৈরি করে, তখন বড় আকারে একটা স্পেস তৈরি হয় যে সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সব দেশের লাভ হতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকাও চাইবে যে বড় ধরনের পার্টনারশিপ কোথায় করা যায়, কারণ এখন তো কম্পিটিটর তো অনেক বেশি। চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো পাশে থাকায় বাংলাদেশ যেন মার্কিন বিরোধী ব্লকে ঢুকে না পড়ে, সে চিন্তা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনের সাথে বড় ধরনের সম্পর্ক আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তীতে সারা দেশে নানা আয়োজন। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন কবি। দেখছেন জনপদের সময়। বর্ষা মৌসুম আসার আগেই এবার শেষ হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতারা বাঁধ পুনর্নির্মাণ কাজ। চলতি বছরও শেষ হয়েছে রাউতারা এলাকায় 1250 মিটার স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পের কাজ। কৃষক বলছেন, প্রতি বছর এ বাঁধের পুনর্নির্মাণ কাজ করায় সরকারি অর্থ অপচয় হচ্ছে। তাই অর্থ অপচয় রোধের পাশাপাশি মৌসুমে 3 ফসল আবাদের সুবিধা পেতে বাঁধটি স্থায়ী করার দাবি তাদের। দেখছেন জনপদের সময়। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহ কুঠি বাড়ি ঠাকুর লজে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কবিকে স্মরণ করেন ভক্তরা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও পালন করা হয় বিশ্বকবির জন্মের শুভক্ষণ। বাতাসে ভেসে বেড়াচ্ছে মধুর সুর, মনে করিয়ে দেয় আজ 25শে বৈশাখ। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই দিনটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার দেশের বিভিন্ন স্থানের জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠি বাড়িতে দিবসটি উপলক্ষে 2 দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়ি অডিটোরিয়াম মুখরিত হয় কবিগুরুর সৃষ্ট সঙ্গীতে। সকালে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ। 1861 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম নেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আসতে শুরু করেছে ফলাফল। প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। এবং খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী।
এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।